রাখছি ওই বোধে যাতে আমার ফ্ল্যাটে না যায়। আরে দূর, ওই মুখপুরাকে কিসের জন্য নিয়ে যাব? তবে জানিস তো ওর কথা বলে না আমার একটা কথা মনে পড়ে গেছে। কি? হ্যাঁ, বোধে আজকে কদিন হয়ে গেছে বাড়িতে আসে না, টাকা পয়সাও দেয় না, আর ঘরেও তেমন হাট বাজার নেই। তাই বলছিলাম কি, তোর কাছে শাখানিক টাকা আছে? আছে, আছে? দিচ্ছি, কিন্তু এই টাকাটা আমি ধার হিসেবে দিচ্ছি। ওই বোধের টাকা দিলে আমাকে কিন্তু ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, কি দিনকাল পড়লো মাইরি, যে মা গর্ভ যন্ত্রণা সহ্য করে বুকে দুধ খাইয়ে ছেলেকে বাঁচিয়েছে, দেখ দেখ আর সেই মাকে ছেলে টাকা ধার দিচ্ছে। সে তোরা আমাকে যা ইচ্ছে তাই বল, টাকা পয়সার দিক থেকে আমি ওয়ান পাইস ফাদার মাদার শালা একটা চামার। এই, এটা আমাদের মা ছেলের কথা হচ্ছে, এর মধ্যে কেন না গলাচ্ছিস? নাকটা গলাতে হতো না মাসিমা, যদি দেখতাম তুমি তোমার এই নিজের ছেলে শান্ত রোজগারের টাকাতে খাচ্ছ। একটা কথা মাথায় রেখো, তুমি কিন্তু তোমার ওই সৎ ছেলে বোঁদের রোজগারের টাকাতেই খাও, আর তাকেই তুমি সহ্য করতে পারো না। কিন্তু বোঁদে আমাদের বন্ধু, তাই বাধ্য এই নাকটা গলালাম। তুই বেশি কথা বলিস না টিনা। আমি জানি তোরা সবাই দাদার বন্ধু। আর কি এমন রাজকাজটা করে আমার দাদা? হ্যাঁ, এর টুপি ওর মাথায়, ওর টুপি তার মাথায়, ঢপ বাজি মেরে তো দু পয়সা রোজগার করে। আর তোরা 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 এমন ভাবে কথা বলছিস যেন দাদা আমাকে সোনার কাটে শুয়ে উপর তলে ভাত খাওয়াচ্ছে। শান্ত, আস্তে, বাড়িটা আমার, আওয়াজটা আস্তে। আর দাদা যেটা করছে সেটা দাদার কর্তব্য। বাবার মৃত্যু শয্যার সামনে দাঁড়িয়ে দাদাই বাবাকে কথা দিচ্ছিল আমাকে আর মাকে দেখবে। খোকা একদম ঠিক কথা বলেছে। ওই হারামজাদাটা না আমাদের দয়া করছে না, ওর কর্তব্য করছে। আর তোমরাও গুরুকে ঘৃণা করে দূরে সরে রেখে তোমাদের কর্তব্যটা করছো। জবাব নেই মাসিমা, জবাব নেই। তোমাদের মা ছেলে একটা করে ছবি দিও, বাঁধিয়ে রাখবো। যাকে যেটা বলতে এসেছি, গুরু একটা কাজে গেছে, দিন 10 ফিরতে দেরি হবে। কিছু টাকা পাঠিয়েছে, টাকাটা দিতে এলাম। টাকা এই দিয়ে দিয়ে যাক বাবা, আমারটা বেঁচে গেল। তা হ্যাঁ মা, কত টাকা পাঠিয়েছো গো? ও বাবা, সেটা পরে বলবো। কেন 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 পরে কেন, এক্ষুনি বলো। কত করে হবে? 1000-10 টাকা হবে। আচ্ছা, সে কি, আমি তো তোমার হাতে 15,000 টাকা দিলাম, তা কমে গিয়ে 10,000 টাকা হয়ে গেল কি করে? দেখ তো। হ্যাঁ দাঁড়া দাঁড়া। এই, এ সাইদুল, হ্যাঁ, এই তো 15,000 বান্ডিল, এটাই তো গুরু তোকে পাঠিয়েছিল। তুমি তখন থেকে শুধু শুধু শান্তকে মিথ্যা কথা বলে যাচ্ছ কেন? হ্যাঁ, কেন বুঝতে পারলি না? এখন শান্তকে 10,000 টাকা বলে বাকি 5,000 টাকা মাসিমার নিজের জন্য সাইড করে রাখলো। এখন ওই টাকা দিয়ে শাড়ি, গয়না, ফুচকা, কি মাসিমা তাই তো? ওই, আমার টাকা দিয়ে আমার যা খুশি আমি তাই করবো, তাতে তুই বলার কি রে মুখ পুরি? ও বাবা, মাসিমা রেগে গেছে। মাসিমা মালপো খাবো। আমারই তোদের মার মুখে মুখে হারাবাদের দল আমাকে একদম জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। দূর তার মানে এতদিন ধরে দাদা মাকে যে টাকা দিচ্ছে সেখান থেকে আমার টাকা ঝাড়ছে। এই শোন, এই দাদাকে বলিস তো মাকে ঠিক কত টাকা দিচ্ছে আমাকে তো জানায়। কেন শুনি? কেন আবার কি, ওই টাকাটা একটা হিসাব রাখবো না? আরে বাবা, মায়ের তো বয়স হচ্ছে, যখন তখন পটল তুলতে পারে। তা মা মারা যাওয়ার পর ওই টাকাটা তো সেই আমিই পাবো, তো এখন থেকে হিসাবটা করে রাখবো না? বোকা। হ্যাঁ, হিসাবটা তুই রাখবি ঠিকই, তবে ভগবানের হিসাবেও একটা গন্ডগোল হয়ে গেছে। উচিত ছিল শালা তোকে জন্তু করে পাঠানোর, কিন্তু তোকে মানুষ করে পাঠিয়ে দিয়েছে। সে তোরা আমাকে যা ইচ্ছে তাই বল, আমার ওই একটাই কথা। ওয়ান পাইস ফাদার মাদার শালা একটা চামার। এই! সালা একটা ফ্যামিলি বটে। সত্যি এদের কথা ছাড়তো। এই বোধে কবে ফিরবে রে? ফোনটা তো আবার তোকেই করেছিল। ফোনে ফেরার কোনো ডেট বলেনি, শুধু বললো ফিরতে দেরি হবে। এই টিনা, তোকে একটা কথা বলবো। বল না, কি বলবি? দেখ দেখ, আমি জানি তুই গুরুকে ভালোবাসিস, ওকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখিস, কিন্তু না, বিশ্বাস কর গুরু তোকে শুধু একজন বন্ধু হিসেবে দেখে, যেমন আমাকে আর শহীদুলকে দেখে আর কি। তাই বলছিলাম ওকে নিয়ে ওইসব মিথ্যে স্বপ্ন না দেখে বাস্তবটাকে মেনে নে। মিথ্যে স্বপ্ন? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে স্বপ্ন না তো কি? গুরু তোকে কোনোদিনও বলেছে যে ও তোকে ভালোবাসে, তোকে বিয়ে করবে? না না, তা বলেনি ঠিকই, কিন্তু ও কি আমার মনের ভাষা একটুও বুঝতে চায় না? টিনা হয়তো বুঝতে চায় না। মনোজ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখনো তো ভেঙে পড়ার কিছু হয়নি। আগে গুরুকে ফিরতে দে, তারপর পরিষ্কার করে জানিয়ে দিবি যে। মনে হচ্ছে গুরু ফোন করেছে, দেখতো। হ্যাঁ হ্যাঁ গুরু, হ্যালো গুরু। হ্যাঁ হ্যাঁ, তোমার মায়ের হাতে টাকাটা দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলছো কি? কি হয়েছে রে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে এই সাইদুল, কি হয়েছে? আরে কি হয়েছে বলবি তো? এরকম কি- থম মেরে গেলি কেন? আরে বল কি হয়েছে? আরে গুরু যে বাড়িতে কাজে গেছে, হ্যাঁ, হ্যাঁ, সেই বাড়িতে আদুরি বলে একটা মেয়েকে গুরু মনে মনে ভালোবেসে ফেলেছে।
হ্যাঁ রে টিনা, গুরু ফোনে সে কথাই জানালো। আমি তোকে আগেই সাবধান করে দিয়েছিলাম টিনা, আমার কথাটা এখন মিললো তো? টিনা, এই টিনা, এই তোর চোখে জল? আরে না রে, আমার চোখে জল আসতে পারে? জানিস, আমি না জীবনে একটা স্বপ্ন দেখেছিলাম রে, সেটাও মাঝরাত্রিরে ঘুম ভেঙে যাওয়ার ফলে পুরোটা আর দেখাই হলো না। ভালোই হলো, ভালোই হলো, এটাই হয়তো হবার ছিল রে। টিনা, টিনা, স্বপ্নের দেশে ছিল এতদিন, সাদা কালো দুনিয়াটা ছিল যে রঙিন, হঠাৎই আসা এক এলোমেলো ঝড়ে বাসিন্দা হয়ে গেছি এক ভাঙা ঘরে। সব শেষ হয়ে গেছে, প্রেম যে বিলীন, স্বপনের দেশে ছিল এতদিন, স্বপনের দেশে ছিল এতদিন, স্বপনের দেশে ছিল এতদিন। টিনা, আর নয়, কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু না, আমি বলছি সেই ফল পচে যাওয়ার আগেই আমাকে যা কিছু করার করে নিতে হবে। তোমার আসল মতলবটা কি বলো তো? ওই তারা শঙ্কর গায়নের সমস্ত সম্পত্তি লুটে নেওয়া। তাই তো বোধে বলে ছেলেটাকে আমি কাজে লাগিয়েছি। একটু খুলে না বললে বুঝবো কেমন করে? তাহলে শোনো, কর্তার অনেক জমি আছে, আর সিন্ধুকের মধ্যে সেই জমিগুলোর দলিলের সাথে আছে প্রচুর সোনার গয়নার টাকা। কাল রাতে কর্তাবাবু যখন ঘুমোচ্ছিল, তখন কর্তাবাবুর কোমর থেকে বোধে বলে ছেলেটা ওই চাবিটাকে চুরি করে নিয়েছে। বলো কি গো? তারপর 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 আবার কি? আজ কর্তাবাবুর গানের জলসা আছে, আদুরিও সঙ্গে যাবে, এই বাড়িটা থাকবে একদম ফাঁকা। আর সেই সুযোগে ওদের চুরি করা চাবি দিয়ে সিন্ধুক খুলে টাকা গয়না সহ ওই জমিগুলোর দলিল আমি গায়েব করে দেব। টাকা গয়না তুমি নিয়ে নিতেই পারো, কিন্তু দলিলগুলো তো সবই আছে কর্তাবাবুর নামে। ওই কাগজগুলো নিয়ে তো তোমার কোনো লাভ হবে না। হবে গিন্নি, হবে। হাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তেমনি টাকা ছড়ালেও দু নম্বরই রাস্তার অভাব হয় না। শহরের আদালতে আমার এক উকিলের সঙ্গে কথা হয়েছে, সে আমাকে বলেছে কর্তাবাবুর সই চাল করে ওই দলিলগুলো সব আমার নামে হয়ে যাবে। আর তাই যদি হয়, তাহলে কর্তাবাবুকে মানে ওই পুরোটাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো, আদুরিকে নামিয়ে দিতে পারবো রাস্তায়, দখল করে নিতে পারবো আমরা এই সম্পত্তি। আলবাগ পারবো। আর সেই শুভ দিনের বেশি দেরি নেই গিন্নি, আজই হবে তারা শঙ্কর বাবুর পতন আর আমার উত্থান। তাই এই কাজটা তো তুমিই করতে পারতে। শুধু শুধু শহর থেকে ওই বোঝে বলে ছেলেটাকে ভাড়া করতে গেলে কেন? কিছু টাকা তো ছেলেটাকে দিতেই হবে, আর আমাদের ভাগে কম হয়ে যাবে না? তোমার যা বুদ্ধি। আরে আমরা কেউ এ বাড়িতে থাকি না, আর ওই চাবিটা থাকে কর্তাবাবুর কোমরের গুনশিতে বাঁধা। ওই চাবিটাকে চুরি করতে হলে আমাদের যেই বাড়িতে রাত কাটাতে হবে। তাই তো বোধে বলে ছেলেটাকে মেয়ে সাজিয়ে তোমার দিদির ছদ্মবেশে আমি এই বাড়িতে ঢোকালাম। এইবার বুঝলাম। এবার চলো আমরা একটু দূরে থাকি, আগে কর্তাবাবু সেজে গুজে গানের জলসাতে গান গাইতে চলে যাক, তারপর যা করার করবো। ঠিক আছে, তাই চলো। চলো। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই। কি আপনার স্নান হলো? আরেকটু বাকি আছে, সাবান মাখছি। তাড়াতাড়ি করুন, বাবা স্নানে যাবে। ও হ্যাঁ, মনে আছে তো, আজই কিন্তু আপনার 7 দিন শেষ হচ্ছে। আজ যদি আপনি প্রমাণ করতে না পারেন, তো এক কোপে আমি আপনার মুন্ডুটা কাটবো, আর ওই কাটা মুন্ডু হাতে নিয়ে শহরে ফিরতে হবে। হ্যাঁ, দৌড় বাবা, এত ভয় দেখান কেন বলুন তো? যা বললাম সে তাই করবো। আজকে শুনুন, আমি ওই
তুমি যে আমার। দারু বাথরুমে কে পুতু? দেখো না, আসার সময় না গামছাটা আনতে ভুলে গেছি, লজ্জায় বাইরে বেরোতে পারছি না তো। গামছাটা আমি হাত বাড়াচ্ছি, আমাকে একটু দেবে প্লিজ? নিশ্চয়ই দেব, নিশ্চয়ই দেব। এই সুযোগ রোজ আসে, আমার পাটি পেতায়, মাথায় হাত বুলিয়ে দেয়, আর আমি ঘুমিয়ে পড়লেই পালিয়ে যাই। আজকে সোজা বাথরুমে ঢুকে পড়বো একেবারে। এই তুমি হাত বাড়াচ্ছি, হাতে দাও, হাত বাড়াচ্ছি, হাতে দাও, হাত বাড়াচ্ছি, হাতে দাও, হাতে দাও। আমি ছেলে, ওটা আমার, আমি ছেলে। বাথরুমে না ঢুকলে জানতেই পারতাম না। প্রতি মাসে যে যে বসে আছে সে আসলে একটা ছেলে। আমার নাম প্রতিমা নয়, আমার নাম বোঁদে। উচ্চারণ ঠিক করুন, পাবলিকে ভুল বুঝবে। বাবা, তুমি তো আজও ঢপবাজির শিকার হলে। হ্যাঁ, আমি তো প্রথম দিনই জেনে গেছিলাম মালটা একটা ঢপবাজ, কোনো একটা মতলব এখানে ঢুকেছে। আমি যে কোন মতলব এখানে এসেছি তা তো আমি আপনাকে আগেই বলেছি। আমাকে আজকের দিনটা সময় দিন, প্রমাণ করে দেবো। খালি তার জন্য ওই সিন্ধুকের চাবিটা আমার একবার লাগবে। আমার উচিত এই মুহূর্তে তোমাকে পুলিশের হাতে তুলে দেওয়া, কিন্তু না, তোমাকে আমি একটা শেষ সুযোগ দেব। আমার মেয়েকে যা যা বলেছো তা যদি সত্যি হয় পাবে পুরস্কার, তা না হলে আর তা না হলে সারা শরীরে বিচুটি পাতা মাখিয়ে আমি গ্রাম ছাড়া করব না। এই ভুবনডাঙ্গায় এসে বদরামি করার ফল ও টের পাবে। আমি যাতে নারী না মাগি। এই নাও চাবি। তুমি রাগ করেছো তারু? আমাকে খ্যাপাসনি জানোয়ার, হ্যাঁ আমাকে খ্যাপাসনি। শরীরের এমন জায়গায় সপ্ত সুর লাগাবো না, সারা জীবন দিকে বেঁকে বেঁকে চলেছি, বুঝতে? চাই মারবো একেবারে, মধুর ছাগল, ছুঁচো, ইঁদুর, গরু, কাঁথা। সিন্ধুকের চাবি এখন আমার হাতের মুঠোর মধ্যে। এইবার আজই যা করার করে এই খেলার ইতি টান বাদো। আসার সময় দেখলাম মন্টুকে সাথে নিয়ে কর্তাবাবু আর আদুরি গান গাইতে গানের জলসাতে চলে গেল। ওরা টের পায়নি আজ ওদের কি সর্বনাশ টানা হতে চলেছে। ধরো গিনি, এবার বোদেকে ডাকি। হ্যাঁ, বোদেকে ডাকি। বোদে, কি ব্যাপার বলো তো? কোনো সারা শব্দ নেই কেন? আরে দাঁড়াও দাঁড়াও, আসবে। বোদে, বোদে। দাঁড়ান। সিন্ধু ফাঁকা করে সবকিছু নিয়ে আসতে সময় লাগবে তো? নেই যে দলিলগুলো আর অ্যাটাচির মধ্যে টাকার বান্ডিল আর সোনার গয়নাগুলো আছে। গুড, ভেরি গুড। তুমি তো বেশ কাজের ছেলে। তোমাকে দেখেই আমি চিনেছিলাম। আসলে কথায় আছে জহুরি জহর চেনে। তোমাকে দেখেই আমি বুঝেছি তুমিই পারবে। কিন্তু আমি যতদূর জানি ওই তারাশঙ্কর বাবু আপনাকে প্রচন্ড বিশ্বাস করে। তাতে কি হয়েছে? আর কতদিন ওই তারাশঙ্কর বাবুর ম্যানেজার সেজে তাতে জানতি সামলাবো? আমার তো ইচ্ছে করে বড় লোক হয়ে মাথা উঁচু করে বাঁচি। আমি যতদূর জানি ওই তারাশঙ্কর বাবু আপনার কোনো কিছুর অভাব রাখেননি। এমনকি আপনার ছেলে যে ডাক্তারি পড়েছে তাও ওই তারাশঙ্কর বাবুর টাকায়। তাতে কি হয়েছে? আমার অনেক টাকা চাই, অনেক সম্পত্তির উপর বসে আমি রাজত্ব চালাতে চাই। পরের জমিতে জন খরচাবে চাই না। তাই তো প্ল্যান করে আমি তোমাকে বাড়িতে ঢোকালাম। আর তুমিও আমার কথা মতো তারাশঙ্কর বাবুর সিন্ধুক ফাঁকা করলে, আর আমি তারাশঙ্কর বাবুর পিঠে বসিয়ে দিলাম আমার বিশ্বাসঘাতকতার ছুরি। এবার ওই পুরোটাকে আর ওর মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তাতে নামিয়ে দেবো। বাহ, এই তাহলে তোমাদের আসল চরিত্র। কর্তাবাবু, আপনি এখানে? আপনারা গানের জলসাতে যাননি? না, গেলে তো তোমাদের এই আসল চেহারাগুলো দেখতে পেতাম না। সত্য, আমি তোমাকে খুব বিশ্বাস করেছিলাম।